আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিতে অধ্যায় 11 এবং অনুশীলনী 11.4, যেখানে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি সবাই তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তো আমরা 11.4 অধ্যায়ের ইতিপূর্বে অনেকগুলো লেকচার আমরা শেষ করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 11.4 অধ্যায়ের আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি মূলত সরল রেখার সূত্র এবং সরল রেখার যে অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ইতিপূর্বে তোমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো, সেগুলো কোনগুলো প্রয়োজনীয় সূত্র এবং কিভাবে সেগুলো আসলো এবং সেই সূত্র দিয়ে আমরা ইতিপূর্বে ক্লাসটিও আমরা করেছি। তো আজকে সেই লক্ষ্যে আমরা পরবর্তী কাজে অংশগ্রহণ করব। তো আমাদের পরবর্তী কাজটি হচ্ছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা একটা বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল 2। আমরা এই ধরনের কিছু অঙ্ক ইতিপূর্বে আমরা করে এসেছি। তো শিক্ষার্থীরা, আমি যে স্লাইডটি শেয়ার করেছি তোমাদের, সেটি কি দেখতে পাচ্ছ সবাই? আমি যে স্লাইডটি শেয়ার করেছি সেটি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে যা একটা বিন্দু দিয়ে যায়, একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে। তার মানে প্রথমটা হচ্ছে x1, পরেরটা y1, আর একটা ঢাল দেয়া আছে। কোন সরলরেখার ঢাল মানে হচ্ছে তার x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানের অনুপাতকে আমরা ঢাল বলি, এবং ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোন একটা বিন্দু যদি থাকে এবং ঢাল দেয়া থাকে, সেরকম সরলরেখার সমীকরণ তোমরা ইতিপূর্বে করে এসেছো, y minus y1 equal to mx minus x1। এটা ইতিপূর্বে তোমরা শিখে এসেছো এবং কিভাবে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এই সূত্রটা মনে হয় না বুঝতে কারো কোনো সমস্যা আছে। এখানে m দেয়া আছে 2, আর দুটো বিন্দুর স্থানাঙ্ক, প্রথমটা x1, অর্থাৎ x1 এর মান 2,
y1 এর মান -1। এই মানগুলো আমি যদি এখানে বসিয়ে দেই, x1 y1 এর জায়গায়, x1 এর জায়গায় 2, লক্ষ্য করো x1 এর জায়গায় 2, y1 এর জায়গায় -1, এই জন্য মাইনাসটাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম, এবং m এর মান ঢাল বসিয়ে দিলাম। বসিয়ে ক্যালকুলেশন করে আমরা y = mx + c এই ফরম্যাটে আমরা অ্যান্সারটাকে রাখলাম। তো আমাদের অ্যান্সার হলো y = 2x - 5। এখন কোন শিক্ষার্থী যদি চিন্তা করো, আমি এই অ্যান্সারটাকে এটা লিখব 2x - y - 5 = 0। এই অ্যান্সারটাকে কেউ যদি এটা লিখতে চাও, তারও অঙ্ক হবে। কাজে কেউ যদি এই ফর্মে রাখো y = mx + c, সেটাও হবে। আবার কেউ যদি ax + by + c = 0 এই ফর্মে রাখো, তারও অ্যান্সার হবে। তাহলে সরলরেখাকে সাধারণত এই দুইটা ফর্মে রাখা যায়। অঙ্কটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করো। এই অঙ্কটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করো। সবাই কি বুঝতে পেরেছো অঙ্কটা? খুবই সহজ একটা অঙ্ক। ঢাল দেয়া থাকলে, একটা বিন্দু দেয়া থাকলে সরলরেখা কিভাবে আমরা নির্ণয় করব, এই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসে। সবাই কি বুঝতে পেরেছো? আমি কি সামনে অগ্রসর হব? জি স্যার। এবার আমরা আসবো তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্ক। যদি দুটা বিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ সরলরেখার সমীকরণ। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখো, দুটা বিন্দু যদি আমি চিন্তা করি, প্রথম বিন্দুটাতে আমি যদি চিন্তা করি, প্রথম বিন্দুর স্থানাঙ্ক x1 y1 যার মান 1 5, এবং দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক x2 y2 যার মান 2 4। দুটো বিন্দু দেয়া আছে, খেয়াল করো, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটাকে আমি x1 y1 দ্বারা ডিনোট করলাম, এবং বি বিন্দুর স্থানাঙ্কটাকে আমি x2 y2 দ্বারা ডিনোট করলাম। তা আমরা সূত্র যেখানে যেদিন শিখেছিলাম সেদিন আমরা এরকম শিখে আসছি, দুটা বিন্দু, এটা যদি এ বিন্দু হয় আর এটা যদি বি বিন্দু হয়, তাহলে এ বি সরলরেখার সমীকরণ। এটা যদি এ বিন্দুর স্থানাঙ্ক হয় আর এটা যদি বি বিন্দুর স্থানাঙ্ক হয়, তাহলে এটা হবে আমার এ বি সরলরেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ। তাহলে এ বি রেখার সমীকরণ যদি আমাদের এরকম দেওয়া থাকে বা আমরা সূত্র দিয়ে প্রয়োগ করতে পারি বা তৈরি করতে পারি, তখন আমরা এ বিন্দুর স্থানাঙ্কে x1 হচ্ছে 1, y1 হচ্ছে 5, বি বিন্দুর স্থানাঙ্কে x2 হচ্ছে 2, y2 হচ্ছে অর্থাৎ কোটি হচ্ছে 4, এবং সূত্রটা x - x1 into y - y1 equal to x1 - x2 by y1 - y2। কেউ যদি এই সমীকরণটাকে মনে রাখার জন্য যদি কেউ এইভাবে শিখতে চাও, x - x1, এবং এই নিচেই তুমি x কে নিয়ে আসবা, x1 - x2 equal y - y1 divided by y1 - y2। কেউ যদি মনে করো উপরেরটা বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে বা সমস্যা হচ্ছে, সে এই সূত্রটা মনে রাখবা, এটাও হবে একই সূত্র। আমি জাস্ট এই y - y1 টাকে এই x1 - x2 এর জায়গায় রিপ্লেস করে দিলাম। সবাই কি বুঝতে পেরেছো? কাজে এটাও সূত্র লিখতে পারো, এটাও কারেক্ট, এটাও লিখতে পারো, এটাও কারেক্ট। কাজে যার যেটা যেভাবে লিখতে ভালো লাগে সে সেভাবে লিখবে। তো এই হচ্ছে আমাদের মূল সমীকরণ তৈরি করলাম। এখন সমীকরণ তৈরি করার পরে, সূত্র লেখার পরে, এখন আমাদেরকে সমীকরণটা কিভাবে আমি মান বসিয়ে
ফাইনাল ইকুয়েশনটা তৈরি করব, সেটা হচ্ছে প্রশ্ন। সেই লক্ষ্যে এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে আমরা প্রথমেই x1 y1 x2 y2 কাদেরকে ধরবো সেটা বুঝে গিয়েছি। এখন আমি আমার এই সমীকরণে, এই যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণে x1 এর জায়গায় তার মান, লক্ষ্য করে x1 দুই জায়গায় আছে, দুই জায়গায় আমি 1 বসিয়েছি, এটা হচ্ছে x1 x1। এবার আসি y মাইনাস y1, y1 এর মানও দুই জায়গায় আছে, দেখো লক্ষ্য করে আমি y1 এর মানও দুই জায়গায় বসিয়েছি, এখানে একবার এখানে একবার, দুই জায়গায় বসানো হয়েছে। এবং সিমিলারলি x1 মাইনাস x2, x1 মাইনাস x2 হচ্ছে 2, এটা হচ্ছে x2, ডিভাইডেড বাই y1 মাইনাস y2, y1 মাইনাস y2, y2 হচ্ছে 4, এই যে লক্ষ্য করে দেখো y2 4। এই মানগুলো আমি এখানে বসিয়ে দিলাম এবং বসানোর পর এটাকে ক্যালকুলেশন করব, তার মানে আর গুণ করব। এখানে 1 আর 1 কাটাকাটি করলে এখানে একটা -1 হয়, এখানে একটা মাইনাস থাকে, এই মাইনাসটাকে আমি এই y মাইনাস 5 এর সাথে আর গুণ করে দিলাম, সে কারণে -y প্লাস 5 হয়ে গেল। এবং সবগুলোকে একদিকে এনে আমি সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম y ইকুয়াল টু -x প্লাস 6। এখন কোন শিক্ষার্থী যদি এই অঙ্কটাকে, এই অ্যান্সারটা না এনে এই উপরের এই অ্যান্সারটা রেখে দেয়, তারও হবে অ্যান্সার, কারণ উপরের সমীকরণটা এবং নিচের সমীকরণটা একই সমীকরণ, দুইটা দুই ফরম্যাটে আছে। তাহলে মূল ব্যাপার হচ্ছে শিক্ষার্থীরা, আমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় অ্যান্সার করা সহজ। আর এই সূত্রটা মনে রাখতে না পারলে আমাদের পরীক্ষায় অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে। তো এইভাবে আমরা দুটো বিন্দু দেয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে সক্ষম হব। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এই 11 নম্বর অঙ্কটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই? তাহলে বাড়ির কাজ আকারে আমি এই অঙ্কটার পরে আরেকটা অঙ্ক দেখে তারপর কিছু বাড়ির কাজের জিনিসে লক্ষ্য করব। তো তার আগে একটু লক্ষ্য করে দেখো, এখানে বলা আছে নিম্নোক্ত বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে 11 সি। তো এই নাম্বার অঙ্কটাতে খেয়াল করো, একই নিয়মের অঙ্ক, সবাই একটু লক্ষ্য করো, একই নিয়ম, একই সূত্র। প্রথমটা x1 y1 x2 y2, বিন্দুগুলোকে আমরা কিভাবে বসালাম। আমাদের মূল সূত্র হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই y মাইনাস y1 ইকুয়াল টু x1 মাইনাস x2 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এই সমীকরণে অর্থাৎ এই সূত্রটাতে আমরা x1 y1 এবং x2 y2 এর মান বসিয়েছি আগের অঙ্কটার মতো। একটু লক্ষ্য করো এবং ক্যালকুলেশনটা। আশা করি এই জায়গাটায় তোমরা বুঝতে পেরেছো, x মাইনাস x1 হচ্ছে a, এখানে x1 হচ্ছে a, y1 হচ্ছে 0, y মাইনাস y1, এই যে y1 0, উপরে হচ্ছে x1 মাইনাস x2 অর্থাৎ a মাইনাস x2 হচ্ছে টুয়াইস এ, তার মানে a থেকে টুয়াইস এ বিয়োগ করলে হবে মাইনাস এ, এবং y1 হচ্ছে 0 আর y2 হচ্ছে থ্রাইস এ, সেখান থেকে 0 মাইনাস থ্রাইস এ, দ্যাট মিন্স ক্যালকুলেশন করলে হবে মাইনাস থ্রাইস এ। এই এ কাটা যাবে, এই মাইনাস এবং এই মাইনাস কাটা চলে যাবে, গিয়ে থাকবে 1/3। এবং এই 1/3টা আমি যদি আর গুণ করি তাহলে আমরা এরকম একটা সমীকরণ পেয়ে যাব, যে সমীকরণটা এরকম পাবো y ইকুয়াল টু থ্রাইস এক্স মাইনাস 3a। তো এইটুকু রাখতে পারো।
শিক্ষার্থীরা আবার কেউ যদি চাও এই সমীকরণটাকে এটা লিখবা thrice x minus y minus thrice a is equal to 0, এটাও হবে। বুঝতে পেরেছো সবাই? এই নিয়মে একটি বাড়ির কাজ 11 বি তোমরা বাসায় করে ফেলবে। তো আশা করি অঙ্কটা তোমরা করতে পারবে, বাসায় চেষ্টা করলেই পারবে। এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে আসি। নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং এর ঢাল দেয়া আছে এবং ছেদক দেয়া আছে। তাহলে এরকম থাকলে আমরা কিভাবে সমীকরণ বের করব? ঢাল যদি দেয়া থাকে, আমরা সবাই জানি কোন সমীকরণের ঢালকে সাধারণত m দ্বারা প্রকাশ করা হয়। আমরা যে কোনো সমীকরণের ঢালকে m দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে ঢাল বের করার প্রথম শর্ত। যে কোনো সমীকরণের ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি। তাহলে ঢাল দেয়া থাকলে আর y অক্ষের ছেদক, y ছেদক মানে হচ্ছে y অক্ষের ছেদক। এখন বলেছে উক্ত রেখা চারটি একটি সমতলে এঁকে দেখাও। তার মানে প্রথমে সমীকরণ তৈরি করতে বলেছে, তারপর আবার এটাকে চিত্র এঁকে দেখাতে বলেছে। দুটা কন্ডিশন। আবার বলেছে এই রেখার মাধ্যমে ঢাল বোঝা যাবে y অক্ষের ছেদাংশের চিহ্নের জন্য কোন চতুর্ভাগে অবস্থান করবে তা বোঝা যাবে। আচ্ছা, এটা আমরা সর্বশেষে আসবো। প্রথম, কোন সরলরেখার সমীকরণে যদি ঢাল দেয়া থাকে এবং y অক্ষের ছেদাংশ দেয়া থাকে, ঢালকে আমরা সাধারণত m দ্বারা প্রকাশ করি আর y অক্ষের ছেদাংশকে c দ্বারা প্রকাশ করি। এবং আমরা সরলরেখার সাধারণ সমীকরণ জানি y = mx + c। এই সমীকরণে m এর জায়গায় 3, c এর জায়গায় -5 বসালে আমরা সমীকরণ পাচ্ছি y = 3x - 5। সবাই কি বুঝতে পেরেছো কিনা? এটা কি সবাই বুঝতে পেরেছো? এখানে যারা আছো তারা কি এই যে অংশটা আমরা করিয়েছি সেটা কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জান্নাতারা এখানে কি আছো? জান্নাতারা, জি স্যার। তুমি কি বুঝতে পেরেছো এই জি সূত্রটি স্যার। কিভাবে আসলো বা এই সূত্রটা আমি এই মানগুলো কিভাবে বসালাম? আচ্ছা, তো একইভাবে আমরা যদি পরের সমীকরণটা চিন্তা করি, অর্থাৎ বিতে যেটা দেওয়া আছে, ঢাল দিয়ে আছে -3, ছেদক দিয়ে আছে -5। আমরা একইভাবে ঢাল -3 ছেদক -5 বসিয়ে সরলরেখা সমীকরণ পেলাম y = -3x - 5। এইভাবে আমরা একটার পর একটা সমীকরণ তৈরি করতে পারি। অনুরূপভাবে আমাকে যদি বলে 3 ঢাল এবং 5 y অক্ষের ছেদক, সেখান থেকে সমীকরণ। একইভাবে যদি বলে m এর মান -3 এবং c এর মান 5, সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ y = -3x + 5। এভাবে আমরা 4টা সমীকরণ বের করতে পারলাম। এখন এদেরকে আমাকে গ্রাফ পেপারে বসাতে হবে। একটু খেয়াল করো, আমি এই 4টা সমীকরণকে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করেছি। সবাই কি গ্রাফটি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার।
খেয়াল করে দেখো তো, এখানে যে সমীকরণটা বলা আছে, প্রথম y ইকুয়াল টু 3x মাইনাস 5, যা x অক্ষকে 3,0 বিন্দুতে এবং y অক্ষকে 0,-5 বিন্দুতে ছেদ করবে। এই লাইন দুটো আগে দেখো, বুঝতে পেরেছো কিনা। এখন তোমাদের মূল প্রশ্ন আসতেছে, এটা কিভাবে আসলো। গত ক্লাসে আমরা এক্স অক্ষের ছেদ অংশ শিখেছি, y অক্ষের ছেদকৃত অংশ বা বিন্দু শিখেছি নির্ণয় করা। যখন এক্স অক্ষে কোনো সরলরেখা, ধরো এই y ইকুয়াল টু 3x মাইনাস 5, এই সরলরেখাটা হচ্ছে, আমি যদি a নাম্বার বলি, এটা হচ্ছে আমার সেই সরলরেখা y ইকুয়াল টু 3x মাইনাস 5, এটা হচ্ছে a সরলরেখা। তাহলে একটু দেখি তো, এটা যদি a সরলরেখা হয়, তাহলে এই সরলরেখাটায় আমি যদি x এর মান, x অক্ষের ছেদ বিন্দু বের করতে চাই, অর্থাৎ x অক্ষের উপরে সরলরেখাটা কি বিন্দুতে ছেদ করবে সেটা নির্ণয় করতে গেলে আমি y এর মান সবসময় কি বসাবো, 0 বসাবো। কারণ x অক্ষের উপরে y মান সবসময় কি হবে, 0 হবে। সেখান থেকে আমি এই জায়গা থেকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে পারতেছি x এর মান। যদি y এর মান 0 বসিয়ে দাও, এখানে সলভ করলে আমরা এরকম পাচ্ছি, thrice x minus 5 equal 0। এখান থেকে আমরা বলতে পারি thrice x equal to 5, এবং সর্বশেষ বলতে পারি x এর মান 5/3। তাহলে কিভাবে x এর মান 5/3 আসলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে, y অক্ষের ছেদকৃত অংশ আমি কিভাবে বুঝবো। y অক্ষের ছেদকৃত অংশ আমরা একটু আগে শিখে এসেছি, এই লাস্টের কনস্ট্যান্ট টার্মটা যা থাকে সেটাই হচ্ছে y অক্ষের ছেদকৃত অংশ, অর্থাৎ c। যেহেতু এখানে c এর মান -5, তার মানে অবশ্যই বিন্দুটা x অক্ষের নিচে অবস্থান করবে, অর্থাৎ 0-5 বিন্দুতে অবস্থান করবে। তাহলে কিভাবে 5/3 আর 0-5 আসলো, আশা করি বুঝতে পেরেছো। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা না বুঝলে আমাদের অনেক অঙ্কই আমরা পরবর্তীতে সৃজনশীল অঙ্কগুলো করতে পারবো না। কাজে এই বিন্দুগুলো বসিয়ে যে আমরা মানগুলো বের করা, অথবা একটা সরলরেখা সমীকরণ দেওয়া থাকলে গ্রাফে রিপ্রেজেন্ট করা, এটা বুঝতে কারো সমস্যা থাকলে এখনই বলো। সবাই কি বুঝতে পেরেছো? এই বিন্দুটা কিভাবে আসলো 5/3, এটা বুঝতে পেরেছো? 0-5 কিভাবে আসলো বুঝতে পেরেছো? তার মানে আমরা আরো সহজে যদি বলি, যখন এক্স অক্ষের ছেদ বিন্দু বের করব, দেখো সেখানে কোটি শূন্য, অর্থাৎ ওয়াই এর মান 0। যখন ওয়াই অক্ষের ছেদ বিন্দু বের করব, তখন এক্স এর মান 0। তাহলে এখান থেকে আমি আরো সহজে একটা সিদ্ধান্তে আসতে পারি, আমি যখন এই বিন্দু দুটা বের করব, মাত্র এই দুটা বিন্দু বের করে আমি সংযোগ করলে একটা সরলরেখা পাবো। একবার সমীকরণে এক্স এর মান 0 বসাবো, একবার ওয়াই এর মান 0 বসাবো, সহজ হিসাব। ঠিক অনুরূপ ভাবে আমি যদি পরের সমীকরণটাকে বলি, সেখানে একবার এক্স এর মান 0, ওয়াই এর মান 0, দেখো বসিয়েছি। বসিয়ে আমরা পরের সমীকরণটা বের করেছি। পরের সমীকরণটা কি আছে দেখি, y ইকুয়াল টু -3x - 5। তাহলে -3x - 5, এটা হচ্ছে আমাদের বি নাম্বার সমীকরণ। এটা হচ্ছে আমার বি নাম্বার সমীকরণ। এটা হচ্ছে আমার এ নাম্বার সমীকরণ। তারপর এটা হচ্ছে y ইকুয়াল টু 3x + 5, সেই ক্ষেত্রে 3x + 5 + 3x + 5, এটা হচ্ছে আমার 3 নাম্বার সমীকরণ। y ইকুয়াল টু +3x + 5, এটা হচ্ছে আমার 3 নাম্বার সমীকরণ, অর্থাৎ সি। এবং সর্বশেষ বাকি রইল
ডি নাম্বার সমীকরণ -3x+5, এটা হচ্ছে আমার ডি নাম্বার সমীকরণ। এইভাবে আমরা টোটাল 4টা সমীকরণ পেলাম। এটা হচ্ছে সি, এই সমীকরণটা, আর -3x+5 এটা হচ্ছে ডি নাম্বার সমীকরণ, এটা হচ্ছে ডি নাম্বার সমীকরণ। এভাবে আমরা একটা গ্রাফে সহজেই আমরা 4টা বিন্দু বসাতে পারি। আমাদের প্রশ্ন ছিল এই গ্রাফ দেখে আমি কিভাবে বুঝবো যে সরল রেখাটা কিরকম হয়েছে। এটা আমাদের পরবর্তী প্রশ্ন। আমরা এরকম গ্রাফে বসালাম, এবিসিডি বিন্দুগুলো বসালাম। এখন আমাদের প্রশ্ন ছিল আমরা গ্রাফ দেখে কিভাবে বুঝবো বিন্দুগুলো কোথায় অবস্থান করছে, এবং আমাদের প্রশ্নে বলা ছিল এই সমতল চারটি একে ওয়াই অক্ষের ছেদাংশ নির্ণয়ের জন্য রেখাটি কোন চতুর্ভাগে অবস্থান করবে সেটা বের করার জন্য। তো রেখা কোন চতুর্ভাগে অবস্থান করবে সেটা আমি কিভাবে বের করব, এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। এখন যদি আমরা বলি আমি একটা বিন্দু দিয়ে বোঝাতে, একটা সরলরেখা দিয়ে বোঝাতে পারবো। খেয়াল করে দেখো, যখন সি এর মান, একটু খেয়াল করো, আমরা প্রথম সমীকরণটা লিখেছিলাম, এটা হচ্ছে আমার এ নাম্বার সমীকরণ। একটা জিনিস একটু খেয়াল করো, এখানে সি এর মান -5, কারণ আমি এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান -5। তাহলে এইভাবে 0 -5 বিন্দু বসিয়ে এবং আরেকটা 5/30 এটা বসিয়ে আমরা এরকম একটা সরল রেখা পেলাম। এটা হচ্ছে আমাদের সেই সরল রেখাটা। আমি ওই সরল রেখার উপর দিয়ে আবার মার্ক করতেছি। এখন লক্ষ্য করে দেখো, এই সরলরেখার ঢাল হচ্ছে প্লাস, তার মানে এটি এক্স অক্ষের সাথে অবশ্যই সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। আমাদের প্রশ্নটা ছিল এরকমই যে চিত্র দেখে আমরা কিভাবে বুঝবো এটি কোন অক্ষে অবস্থান করবে এবং এটি ঢাল কিরকম হবে। তাহলে বোঝাই যাচ্ছে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, এবং যেহেতু 0 -5 বিন্দু দিয়ে অতিক্রম করছে, তার মানে এই সরলরেখাটা এরকম হবে। তো এইভাবে আমরা বিন্দু বসিয়ে এবং ঢাল থেকে আমরা সরলরেখার কার্ভটা কিরকম, সরলরেখাটা কিরকম হবে, তার নতিটা কিরকম হবে এবং সেটি এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করবে সেটা আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে আমরা বলেছিলাম যদি এম এর মান মাইনাস হয়, যেমন এখানে y = mx+c, আমরা বি নাম্বার সমীকরণটা একটু লক্ষ্য করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আমাদের বি নাম্বার সমীকরণটা ছিল -3x - 5। একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, -3x - 5 এটা ছিল আমাদের বি নাম্বার সমীকরণ। এই সমীকরণটা, এটি খেয়াল করে দেখো, এখানে ঢাল -3, তার মানে এখানে বোঝাই যাচ্ছে এটি এক্স অক্ষের সাথে, দেখো লক্ষ্য করে, অবশ্যই এখানে একটা কোণ উৎপন্ন করছে, এটা 90° চেয়ে বড়। তোমরা যদি একটু লক্ষ্য করো এই সরলরেখাটা, এই যে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা সরলরেখা, এর সাথে যে কোণটা উৎপন্ন করছে অবশ্যই সেটা 90° চেয়ে, 90 চেয়ে বড়, এটা >90°। আর >90° হলে এই কোণটা অবশ্যই কি কোণ হবে, নিশ্চয়ই স্থূলকোণ হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ঢাল যদি ঋণাত্মক হয়, চিত্র দেখে বোঝা যাচ্ছে সেই সরল রেখাটা স্থূলকোণ তৈরি করবে। সবাই কি বুঝতে পারছো? চিত্র থেকে যে জিনিসগুলো ব্যাখ্যা করা যায় বা বোঝানো যায়। কারো কোনো প্রশ্ন থাকলে করো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাব। নিম্নোক্ত রেখাসমূহ, এটা তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্ক। নিম্নোক্ত রেখাসমূহ এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এবং এটা রেখাটি একে দেখাও।
একটা সরল রেখা, এটা এক্স অক্ষকে আমি ধরে নিলাম এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে ধরে নিলাম বি বিন্দুতে ছেদ করে। তো আমরা এটা শিখে এসেছি, এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সময় আমরা সেই বিন্দুর ওয়াই মান 0 বসাবো এবং ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করার সময় আমি এক্স এর মান 0 বসাবো। এবং লক্ষ্য করে দেখো, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক বের করার সময় ওয়াই মান 0 বসাবো, সমীকরণে ওয়াই মান 0 বসালে আমি এক্স এর মান পাচ্ছি 1। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 1 0 এবং বি বিন্দু বের করার সময় আমরা জানি এক্স এর মান 0 বসাবো, বসালে পাচ্ছি -3, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 0 -3। এবং আমি সরলরেখাটাকে বসালাম, শিক্ষার্থীরা স্ক্রিনটি কি তোমরা দেখতে পাচ্ছ? সবাই সবাই কি স্ক্রিনটি দেখতে পাচ্ছ? আচ্ছা, তো আমরা এখানে বি বিন্দুর প্রথমে আমরা যখন এ বিন্দুতে বসালাম তখন আমরা সেখানে এ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করার সময় আমরা কি করলাম, ওয়াই মান 0 বসালাম। ঠিক একইভাবে বি বিন্দুর স্থানাঙ্কটা বের করার সময় এক্স এর মান 0 বসালাম এবং বসানোর পরে আমরা খেয়াল করে দেখো এখানে ওয়াই মান পাচ্ছি -3, তার মানে বি বিন্দুর স্থানাঙ্কটা পাচ্ছি 0 -3। এইভাবে দুটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা সহজেই সেই সরলরেখা সমীকরণটা তৈরি করতে পারি। এবং আরো লক্ষণীয় ব্যাপার, সরলরেখাটা ওয়াই অক্ষকে 3 একক নিচে ছেদ করবে, এর কারণ হচ্ছে এই যে -3 কারণে, সি এর মান -3 এবং ঢাল যেহেতু ধনাত্মক, তার মানে সরলরেখাটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। দেখো এক্স অক্ষের সাথে যেখানে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা দেখো সূক্ষ্ম কোণ, এই কোণটুকু সূক্ষ্ম কোণ। তো আশা করি সবাই এটুকু মনে হয় বুঝতে পেরেছো, এই যে এখানে যে কোণটা পেয়েছি এই কোণটা দেখো সূক্ষ্ম কোণ। তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে, তো তোমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই অঙ্কটি। যদি কোনো প্রশ্নে বলে এরকম যে একটা রেখা আঁকো এবং রেখা একে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবে, বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য, কারো কোনো প্রশ্ন থাকলে করো এটুকু। শিক্ষার্থীরা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের এই বাড়ির কাজটি তোমরা একটু লক্ষ্য করো। নিম্নোক্ত রেখাসমূহ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কি বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো এবং রেখাগুলো এঁকে দেখাও। সবাই কি দেখতে পাচ্ছ বাড়ির কাজটি? জি স্যার। তো আশা করি সবাই এটা দুটো অঙ্কই করতে পারবে, এটি তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্ক। আমরা আজকে আসলে অনুশীলনীর 11.4-এর উদাহরণের অঙ্কগুলোর সাথে সাথে আজকে আমরা কিছু অনুশীলনের অঙ্ক করলাম এবং আগামী ক্লাসেও আমরা বাকি কিছু অঙ্ক করব অনুশীলনীর
এবং এরপর সৃজনশীল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথম সরলরেখাটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষকে বিন্দু ছেদ বের করতে গেলে ওয়াই এর মান আমরা জানি 0 বসাবো, আর ওয়াই অক্ষকে কি বিন্দুতে ছেদ করে সেটা বের করতে গেলে এক্স এর মান 0 বসাবো। এটা আমরা সবাই জানি, এবং সিমিলারলি পরের অঙ্কটাতেও তাই করব। এবং তারপরে বলছে সরলরেখাটি একে দেখাতে বলেছে। যখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু পেয়ে যাব, দেন বিন্দুটা আমি গ্রাফ পেপারে বসাবো, এবং বসানোর পরে দুইটা বিন্দুকে যোগ করলে আমি সরলরেখা পাবো। লক্ষণীয় ব্যাপার, শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমি সবসময় বলেছি এই সরলরেখাটা, এই গ্রাফটার দিকে একটু তাকালেই বুঝবা সরলরেখাটা উপরের দিকে এবং নিচের দিকে দুই দিকেই ক্রমবর্ধমান। তাই আমি তীর চিহ্ন ব্যবহার করেছি। এখানে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, না দিলে বোঝা যাবে এই সরলরেখাটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আর তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে সরলরেখাটা এখানে উপরের দিকে এবং নিচের দিকে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। কি বুঝাতে পেরেছেন? আশা করি বাড়ির কাজটি তোমরা করতে পারবে। তো তোমাদের ক্লাসের সময়ও প্রায় শেষের দিকে। আগামী ক্লাসে আমরা এই অধ্যায় 11.4 অর্থাৎ আমাদের শেষ অধ্যায় এর আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, এবং তারপর আমরা হয়তো সৃজনশীল অঙ্কে যাব, যে সৃজনশীল অঙ্কগুলো কিভাবে আসে বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং বাসায় নিরাপদে থাকো। সকলের শুভকামনা জানিয়ে এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।